পুজোয় যে ছবিগুলোর মুক্তি পাচ্ছে তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু সকলের অলক্ষ্যে কিন্তু ওটিটিতে একটা পুজোর প্রস্তুতি চলে এসেছে। পুজোয় আসছে ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডুতে, এবং আমার সঙ্গে বসে আছেন ফেলুদা, লালমোহন গাঙ্গুলি তোপসে ওরফে কল্পন, অনির্বাণদা টোটাদা এবং দ্য মাস্টার অফ দ্য শেপ সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে, যখন ফেলুদার মতো একটা মনুমেন্টাল প্রজেক্টে আপনারা কাজ করেন এবং সেটা নিয়ে এত আলোচনা হয়, এই যে প্রেশারটা বিল্ড আপ হয়, এটা কি আপনাদের কোন রকম ভাবে একটা চাপের মুখে ফেলে নাকি একটা কিক দেয় প্রজেক্টটাকে আরো বড় করে তোলার? প্রথমত ফেলুদা আমার কাছে প্রজেক্ট নয়, ফেলুদা একটা আমার 14 বছর বয়সী যে আমিটা ফেলুদা পড়ে বড় হয়েছে তার কাছে একটা স্বপ্ন। সেই স্বপ্নটা বারবার নানানভাবে আমি এবং আমার যে গোটা টিম সেটা ছোঁয়ার চেষ্টা করি, এবং আমাদের সবার শৈশবের নিজেদের মতো করে ফেলুদাকে পাওয়া, সেই পাওয়াটার কোথাও একটা গিয়ে প্রতিফলন খুঁজি। তাই জন্য আমাদের চাপ বা প্রেশার বা এই জিনিসগুলো কখনো মাথাতেই আসে না, কারণ পুরো ব্যাপারটাই হয় একটা উৎসব, একটা উদযাপনের মতো। এবং যেহেতু উৎসব উদযাপনের মধ্যে কোনো কম্পিটিশনও নেই, কোনো চাপেরও ব্যাপার নেই। আমি যখন মা দুর্গার কাছে যাই, যখন আনন্দ করি, আমরা তো মাথায় এটা থাকে না যে 20 বছর আগে মুদিয়ালিতে ঠাকুরটা কেরম হয়েছিল, আমাদের ঠাকুরটা কতটা ভালো হলো সেই তুলনায়। আমরা ওই ভক্তি বা আনন্দ ওটাতে এতটাই নিমজ্জিত থাকি যে সেখানে এই কম্প্যারিজন বা প্রেশারটা আসে। ফেলুদাও খানিকটা মা দুর্গার মতনই সেই জন্য। সো এখানে দুর্গাপুজো বা ফেলুদা পুজোর আনন্দটাই প্রধান, কাজে সেখানে ওই প্রেশার বা ওইগুলো কিছু মাথায় আসে না। এবং ছিন্নমস্তা থেকে শুরু করে ভূস্বর্গ, এই 4টে ফেলুদা যেটা আমরা করলাম তার মধ্যে এটা সবচেয়ে শেষে মুক্তি পাচ্ছি যতকাণ্ড কাঠমান্ডু। এবং ইন্টারেস্টিংলি এটাই আমাদের একমাত্র কন্টেম্পোরারি ফেলুদা, পিরিয়ড ফেলুদা নয়। সেটারও বিশেষ কারণ আছে, পরবর্তীকালে বলছি আমি। তো এই 4টে ফেলুদাই যখনই আমরা করেছি, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলেছি এবং তাতে খুব ভালো করে আমি 3জনকে বুঝিয়ে দিয়েছিলাম যে ডোন্ট গেট ইনটু কম্প্যারিজনস ইন ইয়োর হেড, ডোন্ট ফিল দ্য প্রেশার যে আমরা ফেলুদা করছি। হ্যাঁ, আমরা আমাদের শৈশবকে সেলিব্রেট করছি। সেম প্রশ্ন তোমাদের তিনজনের কাছে। দেখো, আমি সবসময় মনে করি যে এইরকম একজন আইকনিক ফিকশনাল ক্যারেক্টার, আমরা মনে করি না সে ফিকশন, মনে হয় যে রিয়েল লাইফ বলে ফেলুদা কেউ আছে। এই ধরনের চরিত্র অভিনয় করার সময় একটা ভীতি থাকে। সেই ভীতিটা কি জানো? ইংরেজিতে খুব ভালো একটা ফ্রেজ আছে, যেটা হচ্ছে প্যারালাইসিস টু অ্যানালিসিস। আমি যত অ্যানালাইজ করবো তত প্যারালাইজ হয়ে যাবো। সেই কারণে যেটা সুজিত বলি, আমরা সবাই মিলে ঠিক করি যে একসঙ্গে উচিত হবো, একটা কাজ করব, আনন্দের সঙ্গে কাজ করব। কারণ তুমি আমাকে যদি ধরো, আমার 4টা চরিত্র অভিনয় করছে, একজন হচ্ছে সুনীতি চট্টোপাধ্যায়, আরেকজন শুভ চট্টোপাধ্যায়, তো তাদের কিন্তু ছোঁয়া যখন ছোঁয়াই যাবে না তখন ছোঁয়ার চেষ্টা করি। তার চেয়ে বরঞ্চ নিজের কাজটা মনে কিন্তু আনন্দ সহকারে তাদের প্রতি যতটা শ্রদ্ধা জ্ঞাপন করা যায়, শ্রদ্ধা প্রদর্শন করা যায়, সেই করে নিজের কাজটা সম্পূর্ণ। তাতে করে কি হয়েছে, এবং আমাদের শুটিং এক্সপিরিয়েন্সটা এত মধুর, যে কারণে ওই প্রেশারটা আমরা কেউই ফিল। কিন্তু একটা কথাও তো কম্প্যারিজনের জায়গা আসে, যেহেতু এটার একটা লেগেসি আছে, কোথাও তো এই কম্প্যারিজনটাকে কোথাও একটা মানে একটা অতিরিক্ত চাপ বলে মনে হয় না? তার কারণ কম্প্যারিজন তাদের মধ্যেই হয় যারা প্রায় সমপর্যায়ে। আমি তো একই বলি, কোথায় সুনীতি চট্টোপাধ্যায়, কোথায় সব্যসাচী চক্রবর্তী, কোথায় টোটাল আছে, তো সেখানে কোনো কম্প্যারিজনে আসে। বাংলায় একটা কথা আছে না, ল্যাংটার নেই বার করে। দেখো, চাপ একদমই ফিল করিনি, কারণ চাপটা যদি নিতেম তাহলে ইনর্মাস চাপ হতে পারতো, তাহলে আমাদের কাজটা করা হতো না। তো সবাই মিলে একটা সেলিব্রেশনের মতো, এবং আমরা যে এই কাজটা করবার একটা সুযোগ পাচ্ছি সবাই মিলে অ্যাজ এ টিম, সেইটা এত আনন্দের ছিল যে সেইটা আমাদের চাপটা ফিল করতে দেয়। সেম যেমন ও বললো যে ধরো জটায়ু চরিত্র যেটাতে আমি অভিনয়
করবার সুযোগ পেয়েছি, সেটাতে তো সন্তোষ দত্ত তো বটেই, তারপরেও এত বিখ্যাত অভিনেতারা অভিনয় করেছেন এবং তাদেরকে সন্তোষ দত্তর যে টাওয়ারিং প্রেজেন্স এই রোলটায়, তার ধারে কাছে কেউ যেতে পারেনি এবং তার জন্য সমালোচনাও আমি যদি সেই সব মাথায় নিয়ে এটা অভিনয় করতে যেতাম, তাহলে আমার পক্ষে যেটুকু করতে পেরেছি সেটুকুও পারতাম না করতে। তাই ওইসব একদম ধারে ছিল এবং সেটাতে আমাদের পুরো টিম এবং আমাদের ডিরেক্টরের অনেক বড় ভূমিকা, ও সেটা হতে দেয়নি, চেয়েছিল যে ওটা যাতে না হয়। এবং আমরা তাই নিয়ে স্ক্রিপ্ট রিডিং যেমন হয় সেটা নিয়ে ডিসকাশন হয়েছে, আমরা পুরনো ছবি দেখেছি, হ্যাঁ, কিন্তু আবার একেবারে ওই ওটার মধ্যে থেকেও কিন্তু ওটা দিয়ে ইনফ্লুয়েন্সড হতে পারি, কিন্তু ও বারবার বলেছিল যে তোমাদের নিজেদের ইন্টারপ্রিটেশন নিয়ে আসতে পারো। সেটা নিয়ে আমরা ডিসকাশন করেছি, তার মধ্যে কতটুকু আমরা রাখবো কতটুকু রাখবো না, মানে পোর্ট্রেয়ালের সময় সেই জায়গাটা এত ওপেন ছিল, এত ফ্রেন্ডলি ছিল যে আমাদের সেই চাপটা অনুভব করতে দেয়নি এবং ভাগ্যিস দেয়নি, কারণ ওটা যদি হতো তাহলে খারাপ হতো। আচ্ছা, তোপসে চরিত্রের ক্ষেত্রে আমার পার্সোনালি যেটা মনে হয়, তোপসে এমন একটা বয়সে আছে যেটাতে ওকে বেশি পাকা হিসেবেও বাঙালি দেখতে পছন্দ করে না, আবার একেবারে ইনোসেন্ট হিসেবেও মানুষ দেখতে পছন্দ করে না। এই যে ব্যালেন্সটা তোপসের মধ্যে আনা, এইটা কতখানি কঠিন ছিল? কঠিন ছিল বলতে আমি যেভাবে তোপসের চরিত্রটাকে ছোটবেলায় পড়েছি এবং দেখেছি, তাতে ওইটার দিকেই ওটা ইঙ্গিত করে যে এ পাকা নয়, মানে ওভার কনফিডেন্ট নয়, হ্যাঁ, বেড়ে পাকা নয়, আবার অ্যাট দ্য সেম টাইম ইনোসেন্ট, কিন্তু ইনোসেন্ট মানে বোকা ক্যাবলা সেটা নয়। তার মধ্যে পড়াশোনা আছে, ডেপথ আছে, তার সাথে আবার একটা ইনোসেন্স আছে যে সমস্ত কিছুকে সে পরখ করে দেখবে, মানে এক্সপিরিয়েন্সের জন্য মাথাটাকে ওপেন করে রেখেছে, ঠিক আছে। তো সেইভাবে আর কি আমি সেটাকে এগিয়ে নিয়ে গেছি, আলাদা করে এটার জন্য কোনো রকম প্রেশার আমার হয়নি। বা কিন্তু আমার মাথায় এইটুকু ছিল যে তোপসে একটা ব্রিজ ধরনের ক্যারেক্টার, একদিকে ফেলুদা রয়েছে, একদিকে লালন বাবু রয়েছে, তোপসে ক্রনিকলার এবং তোপসেই লিখছে, তো তোপসে নিডস টু বি আ গুড লিসেনার, এইটা আমার প্রথম দিক থেকেই মাথায় ছিল। এবং বাকিটা তো সবাই তিনজনে মিলেই আমাকে প্রথম থেকেই খুব সুন্দর গাইডেন্সের মধ্যে দিয়ে যতটুকু ভুল ত্রুটি হচ্ছে সেগুলো ঠিক হতে 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 গেছে, এটা একটা জার্নি হিসেবে এগিয়েছে। এবং আমার মনে আছে যে প্রথম দিকে সৃজিতদা একবার আমাকে বলেও ছিল যে লাইনগুলো কিন্তু যতটা আমি লিখেছি ততটা তোর, তুই নিজের মতন করে এটা বলতে পারিস, এগোতে পারিস জিনিসটা, সুতরাং সেই জন্য কোনো রকম অসুবিধা হয়। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমি প্রশ্ন করবো একটা, যে আমরা দেখেছি যেই বিদেশি যেই খুব বিখ্যাত গোয়েন্দা চরিত্র, মিস মার্পল বলুন বা এরকুল পয়েরো, তো সেক্ষেত্রে আমরা দেখেছি সেখানে একটা ন্যারেটিভের ওপেননেস খুব ভালোভাবে কাজ করে। যেমন শার্লক হোমসের সঙ্গে ব্রাঞ্চ আউট করেছে এনোলা হোমস, সেখানে তো একটু অন্যরকম ভাবে শার্লককে দেখানো হচ্ছে। তো এই জিনিসটা কি বাংলায় সম্ভব? বাঙালি দর্শক কি খুব বেশি প্রোটেক্টিভ তাদের লিটারেচার বা এই যেইভাবে ঘটনাগুলো ঘটে এসেছে সেই জিনিসটাকে নিয়ে খুব বেশি প্রোটেক্টিভ? অলরেডি যেই সিনেমাগুলো তৈরি হয়েছে যেগুলো এতটা জনপ্রিয়, যে লিটারেচারটা এতটা জনপ্রিয়, ট্রু টু টেক্সট থাকা এখানে সিনেমা তৈরির জন্য কতখানি বা সিরিজ তৈরির জন্য কতখানি দরকারি বলে তোমার মনে হয়? তো যেই ধরনের সাহিত্যের কথা তুমি বললে সেটাকে বলে নন ক্যানোনিক্যাল লিটারেচার, ক্যাননের বাইরে গিয়ে বা ক্যানন থেকে অ্যাডাপ্ট করে, যে যার মধ্যে স্পিন অফ করে, যার মধ্যে প্রিকুয়েল করে, যেমন ইয়াং শার্লক হোমস হয়েছিল। তো এইগুলোর ব্যাপারে অবভিয়াসলি, বা ফ্যান ফিকশন বা প্যাস্ট্রিজ, তো এবার এইগুলো নিয়ে আমি বরাবরই খুবই ইন্টারেস্টেড। ইনফ্যাক্ট আমার প্রথম ফেলুদার কাজ ফেলুদা ফেরত নাটক, যেটা বৃদ্ধ ফেলুদা, বৃদ্ধ মোহনলাল, বৃদ্ধ লালমোহনকে নিয়ে, এবং সেখানে তোপসেও মাঝ বয়সী প্রায়, তার বিয়ে হচ্ছে, আমার তোপসেরও আগে বিয়ে হয়েছে, সো কাইন্ড অফ প্রফিটিক। তো সেই নাটক করার পারমিশন আমি কলকাতায় পাইনি। সে নাটক করার পারমিশন আমি চাইতে গেছিলাম, আমার ব্যাঙ্গালোরে করতে দেওয়া হয়েছিল। ব্যাঙ্গালোরে বাংলা থিয়েটার ছিল না বাংলা তাতে কবির সুমনের ফেলুদার গান দিয়ে নাটকটা শুরু হয়। তো যাই হোক, তো খুব জমজমাট নাটক, পরমব্রত অভিনয় করেছিল তোপসের ভূমিকায়, বরুণ চন্দ্র করেছিলেন বৃদ্ধ ফেলুদা। তো কিন্তু সেটা মানে টানা হাউসফুল শো হয়েছে ব্যাঙ্গালোরে, কিন্তু কলকাতায় সেটা করার আমি পারমিশন পাইনি। আমার বলা হয়েছিল যে
কলকাতার দর্শক এখনো এই ধরনের অ্যাডাপ্টেশনের জন্য প্রস্তুত নয়। এটা বলা হয়েছিল 2008 সালে, এখন 2025, 17 বছর কেটে গেছে, আমি তখন আর খোঁজ নিইনি দর্শক প্রস্তুত হয়েছেন কিনা। আমার মনে হয় যে আমরা বোধহয় মাঝে মাঝে দর্শককে একটু আন্ডার এস্টিমেট করি, কারণ এনোলা হোমস তো এই দর্শকই দেখছেন, বা গাই রিচি শেরলক হোমসও এই দর্শকই দেখছেন, বা এলিমেন্টারি এই দর্শক দেখছেন, বেনেডিক্টের সবই এই দর্শকই দেখছেন। তো আমার মনে হয় না ভাষার তারতম্যের খুব একটা সেটা প্রবলেম। কিন্তু দেন অ্যাগেন এই ক্যাননটা তো মানে এটা রাইটস ডোন্ট লাই উইথ মি, রাইট? সো টু ডু এনিথিং ইন্টারেস্টিং অর স্পিন অফ অর, যেরকম ব্যোমকেশের যারা রাইটস হোল্ডার তারা কিন্তু সেটা দিয়ে দিয়েছে, তাই জন্য আজকে একটা বিদায় ব্যোমকেশ হচ্ছে, আজকে একটা ছোট ব্যোমকেশ হচ্ছে। তো সেইটা ব্যোমকেশের ক্ষেত্রে খুলে গেছে, এগুলোর ক্ষেত্রে এখনো খোলেনি। যখন খুলবে অবভিয়াসলি হবে কাজ, এবং ইন্টারেস্টিং কাজই হবে বলে আমার ধারণা। আচ্ছা, তুমি তো বলে দিয়েছো তুমি আর ফেলুদা বানাবে, ফেলুদা সিরিজ সিরিজ বানাবে। তো এক্ষেত্রে যদি এই রাইটসটা চেঞ্জ হয়, যেটা ব্যোমকেশের ক্ষেত্রে যে দরজাটা খুলে গেছে সেটা যদি হয়, তুমি কি আবার চেষ্টা করবে অন্যরকম ভাবে একটা ফেলুদা বানানো? অন্যরকম না, আগে যে ফেলুদাটা লেখা আছে সেটা নিয়েই তো একটা সিনেমা বানাতে চাইবে। সেই ফেলুদার ক্ষেত্রে আবার আমি খুব রক্ষণশীল, সেখানে আমার ফেলুদা তোপসে জটায়ু বইয়ের পাতা থেকে উঠে আসাটা প্রয়োজন, যার জন্য এই তিনজন এখানে বসে আছে। স্কেচের সাথে মিল হওয়া এবং যতটা একদম লয়াল থাকা যায় টু টু দ্য বুক, সেটা আমি খুব ফলো করি ফেলুদার ক্ষেত্রে। আর যখন র্যাডিক্যালি অ্যাডাপ্ট করবো তখন সেটা একদম র্যাডিক্যাল হবে। তো সেই দরজা তো অনেক পরের ব্যাপার। আগে নর্মাল ফেলুদা করার সিনেমায় যদি পারমিশন পাই, একটা একটা লয়াল টু দ্য বুক ফেলুদা করার ডেফিনেটলি ইচ্ছা আছে। এবং সিনেমা কেন আমি বলছিলাম, সিনেমা বাজেটটা বেশি হয়। হ্যাঁ, সেই সিরিজের ক্ষেত্রে বাজেটের লিমিটেশনটার জন্যই প্রচন্ড। এটাই। আচ্ছা, মানে ফেলুদা যে গল্পগুলো আমি করতে চাইবো, সেই গল্পগুলোর জন্য যে স্কেল বা মাউন্টিংটা দরকার সেটা মানে সেটা সিরিজে পাওয়া যায় না। মানে যে প্ল্যাটফর্মের যে দুটো প্ল্যাটফর্মের জন্য আমি দুটো দুটো চারটে ফেলুদা করেছি, দুটো প্ল্যাটফর্মেই বাজেট কাট হয়েছে মারাত্মকভাবে। তো সেই বাজেট কাটের পর ওই আমার মনে হয় হাতের মধ্যে নর্থ বেঙ্গল আছে একটা, নর্থ বেঙ্গলে যা যা গল্প করা যায় সেটা। কিন্তু এই বেঙ্গলের বাইরে গিয়ে যদি ফেলুদার কোনো গল্প করতে হয় এবং তাতে যে খরচাটা হবে সেটা আমার মনে হয় না, সেই মনে হয় না, আমি জানি যে সেই বাজেটটা এখন আর নেই। আর ফেলুদার ওই কলকাতায় ছোট গল্প করার মতো মানে সেগুলো তো ঠিক লম্বা উপন্যাসও নয়, সেগুলো নিয়ে একটা 6টা এপিসোডে সিরিজ করা খুব ডিফিকাল্ট, টানতে হবে তাদের গল্প, সেটা আমি পুরোটা করতে চাই না। আমি প্রপারলি ফেলুদা ইজ অলসো ট্রাভেল লগ, ফেলুদা তো শুধু গোয়েন্দা গল্প নয়। তো ট্রাভেল লগের দিকটা যদি আমি না ধরতে পারি, যদি ট্রাভেলই সেই অর্থে না করতে পারি, সেরকম এক্সপ্লোর না করতে পারি, যেভাবে আমি দার্জিলিং এক্সপ্লোর করেছি বা কাশ্মীর এক্সপ্লোর করেছি বা ছিন্নমস্তায় যেভাবে জঙ্গল এক্সপ্লোর করেছি বা মানে কাঠমান্ডু এক্সপ্লোর করেছি, সেটা না করতে পারলে কোনো লাভ নেই। আচ্ছা, তোমাদেরকে জিজ্ঞেস করি যে বাংলায় স্টিরিওটাইপ, বাংলা কেন পুরো বিনোদন জগতেই স্টিরিওটাইপের একটা সমস্যা রয়েছে। মানে একবার যে একটা চরিত্রে সফল হয়ে গেল, তাকে সেই ধরনের চরিত্রে বারবার বারবার করে এক্সপ্লোর করা। তো টোটাদা, তুমি যেমন তোমার ক্ষেত্রে যেমন রকি আর রানী কি প্রেম কাহিনীতে একটা যে ব্রেক হয়েছে, সেটা খুব একটা ইটস আ ওয়েলকাম ব্রেক, কিন্তু সেই ব্রেকটাকে তুমি কি মনে করো কিভাবে তুমি সেই ব্রেকটা বারবার করতে পারবে? তোমার অলরেডি যেই সাকসেসফুল ক্যারেক্টারগুলো সেখান থেকে বেরিয়ে একদম স্টার্ক ডিফারেন্ট, ধরো তুমি যেরকম মানুষ, তুমি যেরকম চরিত্র পোট্রে করেছো, তার থেকে একদম বেরিয়ে খুব খুব ভিলেনাস, প্রচন্ড কি বলবো আনকুথ একটা ক্যারেক্টার যদি তোমাকে পেতে হয়, হাউ উইল ইউ ক্রিয়েট দ্যাট পাথ? অনেস্টলি বলবো, রাদার নট। তুমি যদি জিজ্ঞেস করো কেন বলছি, আমাদের এই সাবকন্টিনেন্টে we react to the character. ওয়েস্টে they react to performance. খুব ম্যাচিওর দর্শক সংখ্যায় কম যারা পারফরমেন্স আর ক্যারেক্টারের মধ্যে পার্থক্যটা ধরতে পারে। আর আমি এটা আমার
একটা করে আমার ক্যারিয়ারের প্রথম 7-8 বছর ইনফ্যাক্ট আমার হিরো হবার যাদের সম্ভাবনা ছিল আমি জলাঞ্জলি দিয়েছিলাম, তার কারণ আমি এই বেস্টের মতে বিশ্বাস করতাম যে আমি সব ধরনের ছবি, সব ধরনের চরিত্র আমার। কিন্তু মানুষ যদি এখানে, বিশেষ করে আমি সাবকন্টিনেন্ট, আমি বাংলায় বলছি, এই সাবকন্টিনেন্ট মানুষ যদি তোমাকে একবার নেগেটিভ ইমেজে দেখে নেয়, খুব সমস্যা তোমাকে আবার পজিটিভ নিতে হবে। আন্দ্রে আগাসি একটা কথা বলতো, ইমেজ ইজ এভরিথিং। 15 বছর পরে ওকে জিজ্ঞেস করে যে আপনি একটা সময় বলতেন ইমেজ ইজ এভরিথিং, যে কারণে আপনি এত বড় পড়ে খেলতেন, এখন কি সেটা বিশ্বাস করে? তখন খেলা ছেড়ে দিয়েছে, ডাক হয়ে গেছে, বলছি নো, বলে দেন, বলে ইমেজ ইজ দি অনলি থিং। এটাই বলতে চাইছি যে আমার সেই সময় নেই আর সেই সাহস নেই এখন ইমেজ ভাঙার। হ্যাঁ, দর্শক যদি আরেকটু ঔদার্য প্রদর্শন করে হয়তো বিভিন্ন চরিত্র অভিনয় করতে পারবো, কিন্তু এই মুহূর্তে জানো তো একটা সার্টেন ট্র্যাক, মানে আমি একটু চওড়া ট্র্যাকেই দৌড়বো, কিন্তু ট্র্যাকে দৌড়বো, খুব চট করে ট্র্যাক বদলাতে চাই না। আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি বলছি না এটা ধ্রুব সত্য, এটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, তোমার চয়েস এটা। মাই চয়েস, দ্যাটস আ কাইন্ড অফ থিং। ধরো তুমি রকি রানি বললে, তো রকি রানির পর আমি বুঝলাম যে যেটা ভুলটা আমি বাংলায় করছি সেটা রকি রানির পর আমি ইমিডিয়েটলি দুটো যেটা করলাম সেটা হচ্ছে, বাকিগুলো দেখবে ইমিডিয়েটলি করলাম ব্ল্যাক বর্ডার, তারপর করলাম স্পেশাল অপস, এবং দুটো রকি রানি চন্দন চ্যাটার্জি থেকে র্যাডিক্যালি। ইনফ্যাক্ট আমার কিছুদিন আগে বম্বে দিয়েছিলাম, আমাকে বম্বে সাংবাদিক ফোন করেন, ফোন করে বলেন যে দেখুন আমি না আপনার কাছ থেকে ইন্টারভিউতে ফোন করেছি, না আপনার কাছ থেকে কোর্ট নিতে ফোন, কিন্তু আমার ওয়াইফ আমাকে বলছে যে আমি স্পেশাল অপস দেখেছি, আমি আমার ওয়াইফ বলছে ইউ আর দ্য সেম পারসন হুজ ডান রকি রান টু ড্রিম, ইজ ইট ট্রু? Oh my God, you're multi-talented. বলছি না, multi-talented কিছু না, I did commit the same mistake. But having said that, তুমি যদি বলো যে একটা ধরো পেডোফাইল চরিত্র, it completely ruins your image for the next 10 years. For example, অনির্বাণদা, না আমি একদমই মানে ও যেরকম ভাবে ভাবে আমি সেরকম ভাবে একদমই ভাবি না। আমার একটা ইমেজ তৈরি হয়েছে, একটা খুব পপুলার ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে 11 বার। আমি কিন্তু রাদার খুব এনজয় করি অন্য ধরনের কাজ আমাকে যখন অফার করা হয়। আমি গ্রে ক্যারেক্টার, ফুললি নেগেটিভ ক্যারেক্টার, ইমোশনাল ক্যারেক্টার, অনেক রকমই আমি পাই। রাদার আই লুক ফর, আমি ও যখন থেকে অভিনয় করে, আমি তো হালে এসেছি, আমার যেটা এক্সপিরিয়েন্স বা আমার নিজের যেটা পছন্দ, আর সেই পছন্দটা আলাদা আর কি আমাদের। হ্যাঁ, আমি সেটাতে খুবই কমফোর্টেবল, আমি ওটা নিয়ে ওরকমভাবে ভাবিনি। রাদার আমি চাই নানা রকম চরিত্রে অভিনয় করতে। এবার সেটা আমি বলবো রাদার আমি লাকিও। অনেক সময় হয় যেটা, সেটা হচ্ছে একটু অ্যাপ্রিহেন্সিভ থাকে বা দর্শকরাও, পরিচালকরা, প্রডিউসাররা, যে একে কাস্ট করবো কিনা খুব অন্য রকমের চরিত্র। সেইটা আমি সাপোর্ট এই তিনটে জায়গা থেকেই পেয়েছি, প্রডিউসার, ডিরেক্টর এবং দর্শকরা। আমি যখন অন্যরকম চরিত্র অভিনয় করেছি তখন কিন্তু ওই যে ইমেজের যে ক্ল্যাশটা হয়েছে সেটা দর্শকদের খুব একটা সমস্যা তৈরি করে, আমার এক্সপিরিয়েন্স আমি বলছি। তো সেইটা আমার নিজের জন্য খুব ভালো লাগে ওইগুলো এক্সপ্লোর করতে, এবং সেটা কতটা করতে পারবো ডিপেন্ড করবে আমি কতটা স্কোপ পাবো, বাট আই এম ওপেন টু ইট এন্ড এনজয় ইট। কল্পনকে স্পেশালি এই প্রশ্নটা করতে চাই কারণ তুমি ক্যারিয়ার স্টার্ট করছো অ্যান্ড অলরেডি এমন একটা চরিত্রে তুমি পপুলার হয়েছো যেটা মানে যার একটা লেগেসি আছে, তোপসের চরিত্র। এবার এই জনপ্রিয়তাটার পর কি অন্য রকমের চরিত্র পাওয়া সহজ হয় নাকি কঠিন হয়? সত্যি কথা বলতে আমি এগুলো নিয়ে ভাবা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? মানে আমি অতটা এত কিছু ভাবি না। একটা সময় দাঁড়িয়ে একজনের কাছে একটা কিছু রয়েছে, আবার ভবিষ্যতে গিয়ে কিছু একটা হবে, এগুলো যখন যেটা হবে তখন সেটা হবে। এই কন্ট্রোলটার ঊর্ধ্বে যাওয়াটা
খুব ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, তোপসের চরিত্রে অভিনয় করবার জন্য ডেফিনেটলি একটা ইমেজ তো তৈরি হয়েছে, সেটা আমি এনজয় করি। আবার যদি ভবিষ্যতে অন্যরকম কিছু পাই, আই উইল বি ভেরি ওপেন টু ডুইং ডিফারেন্ট কাইন্ডস অফ রোলস। এই অবধি, এছাড়া আমি এটা নিয়ে বেশি মাথা ঘামাই না। আচ্ছা, আরেকটা খুব মেজর জিনিস, এই ফেলুদা যে ফ্র্যাঞ্চাইজটা তৈরি হয়েছে, এই এইটার কারণে এই ধরুন আমাদের ওটিটি স্পেসের মধ্যে তো অনেক ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে। এবার কখনো প্রচন্ড সেই স্পেসটা ডার্ক হয়, যেখানে খুব ডার্ক কন্টেন্ট লোকে পছন্দ করে, আবার তারপরে হয়তো একটা ফেলুদার মতো একটা কন্টেন্ট এলো যেটার সঙ্গে একটা নস্টালজিয়া পার্ট জড়িত আছে, প্লাস একটা অনুসন্ধানের পার্টও জড়িত আছে। এই অনুসন্ধান জিনিসটাকে কি বাঙালি দর্শক একটু বিশেষভাবে পছন্দ করে? শ্রীজিৎদা? হ্যাঁ, সে তো বটেই, করে তো বটেই। এবং ফেলুদার again as I am saying যে ফেলুদার অনুসন্ধান তো নিখাদ অনুসন্ধান না, তার মধ্যে ভ্রমণ কাহিনী লুকিয়ে আছে, তার মধ্যে একটা নতুন জায়গায় তার লোকাল কুজিন আছে, জিনিসপত্র, স্থাপত্য, সংস্কৃতি সবকিছু জড়িয়ে আছে। এবং সবচেয়ে বড় কথা, ফেলুদা যে কোনো বয়সের মানুষ দেখতে পারে, যে কারণে ফেলুদার গল্পেও আমরা যখন দেখি কিছু ধরনের ক্রাইম উনি খুব কনসিয়াসলি অ্যাভয়েড করে গেছেন। তো সেটা করেছেন কনসিয়াসলি, কারণ সেটা এসেনশিয়ালি কিশোর সাহিত্য। কিশোর সাহিত্য থেকে ওটিটি সিরিজ তো খুব যে হয় তা তো নয়। এখন অধিকাংশই ওটিটি সিরিজ ভেরি ডার্ক অ্যান্ড গড়ি এবং ফর ম্যাচিওর অডিয়েন্স। তো সেখানে তো একটা খুব খুব আই উড সে ওয়েলকাম এক্সেপশন। তোমাদের কি মনে হয়? কারণ অনেক কটা কন্টেন্ট তোমরাও করেছো যেটার মধ্যে অনেক ডার্ক অ্যাসপেক্ট আছে, গড়ি আছে, ব্লাডশেড আছে, অনেক কিছু আছে। সেখান থেকে এই স্পেসটা কি তোমাদের নিজেদের কাছে একটা রিফ্রেশিং চেঞ্জ বলে মনে হয়? রিফ্রেশিং বলবো না, আমার মনে হচ্ছে চেঞ্জ। কারণ ভারতবর্ষে যদি অডিয়েন্স ডেমোগ্রাফি দেখো, এখন একটা কথা শুরু হয়েছে নাম্বারস, এখন না বেশ কয়েক বছর নাম্বারস। তো নাম্বারস যদি আমাকে বেটার করে, কিন্তু বেস অফ দ্য পিরামিড, ঠিক আছে, সেটা ওরাও বুঝছে, যে কারণ টিভি প্লাস বলে একটি টার্ম। সো নট অল অফ ইট ইজ, বাট হ্যাঁ, সাবজেক্ট কিন্তু তুমি ওখানে এক্সপেরিমেন্ট করতে পারো, ইউ আর গিভেন দ্যাট অপরচুনিটি, যেটা আমাদের ভারতবর্ষে একদমই ছিল। কারণ আমাদের তো মানে it is not a certification board, it's a censor. Now there's a difference. সেখানে ওই কন্টেন্ট এখন যেটা আমরা কোনো মতে স্ক্রিনে আনতে পারতাম না, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি থ্রু ওটিটি। সো ডেফিনেটলি দ্যাটস আ ওয়েলকাম চেঞ্জ, বাট নট অল চেঞ্জেস আর বিকজ এটার কিছু এর ধরে মানে এর অ্যাডভান্টেজ নিয়ে কিছু কিছু মানুষ এমন এমন কিছু কন্টেন্ট বানাচ্ছে ইন দ্য নেম অফ ক্রিয়েটিভ ফ্রিডম, which is plain and simple. They are doing it again. তোমরা জানো, so I'm not for regulation, but I'm definitely for self-regulation. হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি হোক, আমি এটাই চাই। যেটা দেখবার সেটা লোকজন সিলেক্ট করে নেবে, যেটা রিজেক্ট করা সেটা করে দেবে। বাইরে থেকে ওটাকে রেগুলেট করা, যে এটা করতে দেওয়া হবে না, সেই ডিসিশনের পাওয়ার আমার মনে হয় আর না থাকাই ভালো। যেগুলো পছন্দ করবে না দর্শকের নিয়ে। আর আমার নিজের, আমি আবার বলছি যে যত ধরনের কাজে আমাকে ইনভলভ হওয়ার আমি সুযোগ পাবো, আমি তত বেশি খুশি থাকবো। মানে আমি ওর সামনে, তুমি আমার আগেরটার উত্তর দেওয়ার পরে আমার মনে হলো যে ওর লাস্টে ছবিতে আমি করেছি সত্যি বলে সত্যি কিছু, তাতে ও যে ক্যারেক্টার আমাকে দিয়েছে সেটা করার পরে দর্শকদের খুবই ভালো লেগেছে। কিন্তু সেটা আমার জটায়ু বা একেনবাবুর পপুলারিটিতে কোনো দাগ ফেলতে পারে, ওটা আলাদাভাবে লোকজন পছন্দ করেছে। তো ওইটা, ওই যে মজাটা, ভ্যারিয়েশনের মজাটা, সেইটা আমাকে তুমি বললে একটা ওয়ার্ড ইউজ করলে কিক দেয় কি না। হ্যাঁ, আমি ওই ক্ষেত্রেও চাই যে প্ল্যাটারে সবকিছু দেওয়া থাকুক, আমার যেটা নিয়ে আমি দর্শকও প্ল্যাটার থেকে বেছেই নেবে। আচ্ছা, শ্রীজিৎদা তো নিজের ফেলুদা, তোপসে আর জটায়ুকে কাস্ট করেছে। তোমাদের যদি বলা হয়, এন্ড সেখানে কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই, কোনো ভাষার ব্যারিয়ার নেই, তোমাদের যদি নিজেদের পছন্দের ফেলুদা
তোপসে এবং জটায়ু ট্রায়ো চুজ করতে হয়, তোমরা কাদেরকে কাজ করো? মানে আমরা ছাড়া হ্যাঁ অবশ্যই। আমি ফেলুদার কথাটা বলি। আমার সবসময় মনে হয় যে 2000 থেকে 2005 এর মধ্যে কে ম্যান সত্যি তাকে তো আবার সৃজিত অন্য একটা ফেলুদার গুরু হিসেবে কাজ করেছে শেখার হোম। কে ম্যান আর জটায়ু জটায়ু। তো এজটা তুমি তিনটেই কিন্তু বলতে না পারো। না, ও তো এটাই সেফ আর কি। হ্যাঁ। হ্যাঁ, এবার জটায়ু এজটা একটু বেশি হয়ে যাবে, সতীশ কৌশল। বাট হি ইজ বেছে নেই। না আমি মানে আমার অপশনের কথা বলি। আর যারা বেঁচে আছে তাদের মধ্যে আমি তো আমাকে ছাড়া দেখতে পাচ্ছি। আমার অন্য দুজন একটু এক্ষুনি মাথায় আসছে না। জটায়ুতে ড্যানি ডেভিটোর নাম কি? ড্যানি ডেভিটোর কথা মনে পড়ছে। আর তোপসে হিসেবে কাকে? ওটাই আমি ভাবার চেষ্টা করছিলাম। আচ্ছা সামনেই পুজোর প্রত্যেকের কি প্ল্যান নিজেদের সিরিজটা দেখা বাদে? আমার কয়েকটা পরিক্রমা আছে, আর এম্পারার ভার্সেস শরৎচন্দ্রের জন্য প্রেপ করতে হবে। এই টোটাটা কলকাতায় না? না কলকাতায়। একদম পড়াশোনা করতে হবে, দুটো পরিক্রমা। আমার অনেক বছর বাদে এবারে কলকাতায় থাকবো, দুটো পরিক্রমা আর কয়েকটা জায়গায় ভিজিট আছে, আর বাড়িতে থাকবো, রেস্ট নেবো, খাবো। আমারও হয় নিজের বাড়িতে, নয় কিছু বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা মারা, গল্প করা, খাওয়া দাওয়া করা। এটাই প্ল্যান। আচ্ছা আমরা কি ছোট্ট করে একটা ফেলুদা মিস করতে পারি? দেখা যাক যে ফেলুদার সম্পর্কে কে কতটা, এটা আমি ওপেনই রাখবো, যে যেরকম আমাদের উত্তর দিতে পারে। না আমি তাহলে একটু প্রশ্নগুলো করি, একটা ছোট্ট করে ফেলুদা কেস আমরা করি, ঠিক আছে? আচ্ছা ফেলুদার বাবার নাম কি? এই রে ফেলুদার বাবা প্রথমেই একদম প্রথমেই জীবনাংশে এইটা আমি একটু কঠিনের দিকেই রাখার চেষ্টা করেছিলাম। হ্যাঁ তোমার উপর। উনি পড়াতেন মোস্টলি সংস্কৃত এবং অঙ্ক পড়াতেন। বাবার নামটাই শেয়াল ছানা বের করে শেয়াল ছানা বার করে। হ্যাঁ প্রবোধ চন্দ্র জয় কৃষ্ণ। জয় কৃষ্ণ। সেকেন্ড কোয়েশ্চেন, তিনজন অভিনেতা যারা তোপসে চরিত্রে অভিনয় করেছেন, যাদের তিনজনেরই পদবী চট্টোপাধ্যায়। সিদ্ধার্থ পরমব্রত শাশ্বত। ওকে আচ্ছা, কোন গল্পে প্রথম ফেলুদা চরিত্র আবির্ভাব ঘটে? ফেলুদা গোয়েন্দাগিরি। সাবাস ডিরেকশন। আচ্ছা ফেলুদার কোন গল্পে সুলতান নামক বাঘের উল্লেখ পাওয়া যায়? সকলে দারুণ করছে। কচুরির জন্য বাগবাজারের কোন দোকানে লালমোহন বাবু লাইন দিতেন? হ্যাঁ এটা তো জানতাম না। আছে এখন দোকানটা। কেউ কি না মোদক যেটা পরিমোদক। আর আমি আর কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো, যদি কেউ না বলতে পারে আর 5 সেকেন্ডস। হ্যাঁ মদি তো, আরে আমার মুখে আছে বলে দেবো মোহন ময়রা। মোহন আমি মোহনকে এই বলেছিলাম। যে এটা আমাকে হিন্ট করে বলছিলাম, বল একটু মোহন ময়রার দোকান। আমি মোহন। আচ্ছা ফেলুদার বাড়ি তো রজনী সেন সরণিতে, সিধু জাটার বাড়ি কোথায়? অ্যাড্রেস না বাড়ি। বাড়ি একটা রাস্তার নাম বললেই হবে। লিকরুটি একটা পার্টিকুলার রাস্তার নাম উল্লেখ আছে বইতে। নর্থ না সাউথ? সাউথে। ওই যেখানটা আমরা প্রোমো শুট করেছিলাম, রাস্তার একটা না ওটা স্পেসিফিক তো নাম। ফেলুদা। ওটার রজনী ভেতরের সেন। অঞ্চল। ওটা রজনী রজনী সেন। ওটার ভেতরের অঞ্চলে একটা জায়গা। কি সর্দার শঙ্কর রোড। সর্দার শঙ্কর। ওকে আচ্ছা, বাক্স রহস্য গল্পে জটায়ু নিজের সংগ্রহ থেকে একটি অস্ত্র ব্যবহার করে, সেটা কি?
অস্ত্র বাক্স রহস্যের ওই কুকরি কুকরি না বোঝালি বোঝালি ও না সরি সরি ও বাক্স বুমেরাং রহস্য বুমেরা না এবার কাটলে তো আমরা বুমেরাং দুবারই ব্যবহার হচ্ছে। আচ্ছা ওকে, তোপসে জটায়ুর লেখা যেই বইটা সোনার কেল্লা ট্রেনের দৃশ্যে পড়ছিল, দুর্ধর্ষ দুশ্মন। একদম। হিন্দিতে একটি শর্ট ফিল্মে একজন অবাঙালি অভিনেতা ফেলুদার চরিত্রে অভিনয় করেছিলেন, তার নাম শশী কাপুর। আচ্ছা, 96-এ একটা যতকাণ্ড কাঠমান্ডুতে হয়েছিল, সেখানে সব্যসাচী চক্রবর্তী ফেলুদা হয়েছিলেন, আর বাকি দুজনকে তোপসে আর লালমোহন গাঙ্গুলি কে হয়েছে? রবি ঘোষ, শাশ্বত হয়েছে অনুপম কুমার শাশ্বত। আর ওটা তো মগনলাল করেছিল মোহনাগার। ওকে, সকলকে বলি 26 তারিখ মুক্তি পাচ্ছে আমাদের প্রিয় ফেলুদা ফেরতের যতকাট্টু কাঠমান্ডুতে, যার কলাকুশলীর সঙ্গে আমরা বসে আছি। আপনাদের সকলকে অনেক অভিনন্দন। পুজোয় সকলে রমরমিয়ে ছবি দেখুক, তার সঙ্গে সঙ্গে ওটিটিতে ফেলুদা ফেরত যেন দেখে এবং তাকে সমানভাবে সফল করুন।